এনএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এইচএসএলসি দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা। রাজ্যে পাশের হার 63.68%। সেরা জেলা শিবসাগর। অন্তিম দিনে দলীয় ও নির্দল প্রার্থীদের শক্তি প্রদর্শন ও মনোনয়নপত্র জমা শিলচরে। ভারতীয় জনতা পার্টি 2 এবং 7 মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের জন্য 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ। আসছি বিস্তারিত খবরে। এইচএসএলসি দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা। রাজ্যে পাশের হার 63.68%। সেরা জেলা শিবসাগর। বরাকের 3 জেলা কাছাড়ে 51.58%, হাইলাকান্দিতে 58.38% এবং শ্রীভূমিতে 47.97% পাশের হার। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড ASSEB আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে 2025 সালের হাই স্কুল লিভিং সার্টিফিকেট HSLC পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। 15 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ চলতি বছরের অনুষ্ঠিত এই পরীক্ষায় রাজ্য জুড়ে 4 লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পরীক্ষার জন্য আবেদনকারী 4,29,449 জন পরীক্ষার্থীর মধ্যে 4,22,737 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং 6,712 জনকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। মোট 22 জনের ফলাফল স্থগিত করা হয়েছে এবং 101 জন পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন বহিষ্কার করা হয়েছে। এবছরের মোট পাশের হার 63.68%। যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 1,87,752 জন বালক এবং 2,34,985 জন বালিকা ছিলেন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে যে পুরুষ প্রার্থীদের পাশের হার 67.59% বেশি। মহিলা প্রার্থীদের পাশের হার 61.09% রেকর্ড করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ 2,70,471 জন শিক্ষার্থীর মধ্যে 89,041 জন প্রথম বিভাগে নম্বর পেয়েছে। উল্লেখযোগ্যভাবে 5,336 জন শিক্ষার্থী ডিস্টিংশন অর্জন করেছে, যেখানে 16,517 জন স্টার নম্বর পেয়েছে। 1,68,312 জন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে লেটার মার্কস অর্জন করেছে। মোট 1,35,568 জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে এবং 45,862 জন শিক্ষার্থী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। শিবসাগর জেলা সর্বোচ্চ 85.55% পাশের হার নিয়ে শীর্ষে উঠে এসেছে। এরপরে রয়েছে ডিব্রুগড় 81.10% এবং ধেমাজি 80.64%। বিপরীতে শ্রীভূমি রাজ্যের মধ্যে সর্বনিম্ন 47.96% পাশের হার রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কাছাড়ে পাশের হার 51.58% এবং হাইলাকান্দিতে 58.38%। এদিকে রাজ্যে দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করেন এবং সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, প্ৰথম 3টা স্থান সেইকেইটা ঘোষণা কৰা হৈছে। ইতিমধ্যে আপোনালোকে সেইখিনি পাইছে আৰু মই সকলো পাছ কৰা সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰ ছাত্ৰীলৈ মোৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু যিসকল কৃতকাৰ্য হ'ব পৰা নাই তেওঁলোককো মোৰ আহ্বান, হতাশ নহয়। দ্বিতীয়বাৰৰ কাৰণে তেওঁলোকে সফলতা অৰ্জনৰ কাৰণে চেষ্টা কৰিব। অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগে তেওঁলোকৰ লগত সকলো ধৰণৰ সহযোগিতা কৰিব। আৰু এইবাৰ ফলাফলটোত এটা কথা আমি দেখিছোঁ যে আমাৰ 5% যোৱা যেনেকৈ আমাৰ ভাল হৈছিল তাৰ তুলনাত আমাৰ অলপ নিম্নগামী হৈছে আৰু নিম্নগামী হোৱাৰ ক্ষেত্ৰত অসমৰ কিছুমান বিশেষ জিলা তাত আমাৰ ফলাফল বেয়া হৈছে। আৰু তাৰোপৰি আমি যদি চাওঁ যে আমাৰ কাষ্ট কমিউনিটি ৱাইজ চাওঁ তেনেহ'লে আমি দেখা পাম যে আমাৰ চাহ জনজাতি অঞ্চল আৰু অনুসূচিত জাতি তেওঁলোকৰ ফলাফল এভাৰেজতকৈ কম। গতিকে চাহ বাগান অঞ্চলত আমি জানোৱেই যে শিক্ষাত পিছপৰা অঞ্চল, সেইকাৰণে তাত শিক্ষাক আগুৱাই নিয়াৰ কাৰণে অসম চৰকাৰে এলানি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু আমাৰ টি গাৰ্ডেন মডেল স্কুলো আমি প্ৰতিষ্ঠা কৰিছোঁ।
এই বিদ্যালয়ৰ সংখ্যাও আমি বৃদ্ধি কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছো। আমি বিশেষভাৱে উদ্বিগ্ন যে অনুসূচিত জাতি শিডিউল কাষ্ট ছাত্ৰ ছাত্ৰীৰ ফলাফল আশাব্যঞ্জক হোৱা নাই। গতিকে সেই ক্ষেত্ৰতো শিক্ষা বিভাগে বিশেষ তেওঁলোকে এছচি অঞ্চলসমূহত দৃষ্টি নিক্ষেপ কৰিব আৰু শিক্ষাৰ মান উন্নত কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব। আন এটা যদি আমি কাষ্ট কমিউনিটি ৱাইজ চাওঁ তেনেহ'লে আমি দেখা পাম যে OBC, MOBC, শিডিউল ট্ৰাইব প্লেইনছ তেওঁলোকৰ 5%টো প্ৰায় 71%, কিন্তু জেনেৰেলৰ 5%টো তলত। এতিয়া এইটো কোনোবাই প্ৰশ্ন কৰিব পাৰে যে STP তেওঁলোকৰ 5% ভাল, কিন্তু সাধাৰণ জাতি শ্ৰেণীৰ 5%টো কম। সাধাৰণ জাতি শ্ৰেণীৰ 5%টো কম এইটো বিশ্লেষণ কৰি যদি চোৱা যায় তেনেহ'লে যথেষ্ট সংখ্যক সাধাৰণ জাতিৰ লোক থকা শিৱসাগৰ বা যোৰহাট তাত ফলাফলটো ভাল, কিন্তু যিহেতু চৰ অঞ্চলৰ লোকসকলো সাধাৰণ জাতিৰ ভিতৰতে অন্তৰ্ভুক্ত হয়, গতিকে গোৱালপাৰা, ধুবুৰী, কাছাৰ, শ্ৰীভূমি আদি জিলাৰ বেয়া ফলাফলটোৱে এইটো সাধাৰণ যিটো জেনেৰেল কেটেগৰী অফ ষ্টুডেণ্টছ তাত 5%টো তাত নিম্নগামী কৰাত এটা তেওঁলোকৰ কণ্ট্ৰিবিউশ্যন এটা আছে আৰু এই দিশটো আমি বিশেষভাৱে চাম। গতিকে সামগ্ৰিকভাৱে যদি চোৱা যায় মই আসাম ষ্টেট স্কুল এডুকেশ্যন বৰ্ডক তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে খুব কম সময়ৰ ভিতৰত আৰু বিশেষকৈ বিহুৰ আগে আগে তেওঁলোকে ফলাফল ঘোষণা কৰিবলৈ সক্ষম হৈছে। ইতিমধ্যে আমাৰ যিটো দৰ্পণ পৰ্টেলটো সাজু কৰি তোলা হৈছে হায়াৰ ছেকেণ্ডেৰীত নাম ভৰ্তি কৰিবৰ কাৰণে, আৰু হায়াৰ ছেকেণ্ডেৰীত এইবাৰ আমি বিদ্যালয়ৰ সংখ্যাও কৰাৰ কাৰণে পদক্ষেপ গ্ৰহণ কৰিছো। মহাবিদ্যালয় বা গভৰ্ণমেণ্ট ডিগ্ৰী কলেজ, মডেল ডিগ্ৰী কলেজ বুলি কওঁ, য'ত আমাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী নাই, কিন্তু তাত যিহেতু আমাৰ ইলিজিবল শিক্ষক আছে, গতিকে অহা 5টা বছৰৰ কাৰণে আমি এই মহাবিদ্যালয়সমূহতো হায়াৰ ছেকেণ্ডেৰী শ্ৰেণী খুলিবৰ কাৰণে আৰু বিশেষভাৱে য'ত বিজ্ঞান আছে বিজ্ঞান শাখা খুলিবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো। 2021 চনত এই চৰকাৰখন ক্ষমতালৈ আহোঁতে বিজ্ঞান শাখাত নাম ভৰ্তি কৰা ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 14% আছিল, কিন্তু যোৱা সময়খিনিত আমি ইয়াক বৃদ্ধি কৰাৰ কাৰণে যি প্ৰচেষ্টা লৈছো 14ৰ পৰা এতিয়া 18%লৈ আহিছে আৰু আমাৰ টাৰ্গেট আছে আমি 18ৰ পৰা ইয়াক অন্ততঃ 25%লৈ লৈ যোৱাৰ কাৰণে। আৰু মেট্ৰিকৰ ফলাফলটো এটা গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষাৰ ফলাফল। মই পুনৰবাৰ সফল হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকললৈ সেইসমূহলৈ তেওঁলোকক মোৰ অভিনন্দন জনাইছো আৰু মই প্ৰত্যেকখন ডিষ্ট্ৰিক্টক এটা ইভালুৱেশ্যন কৰিবৰ কাৰণে মই আজিয়ে কেইখনমান যিকেইখন ডিষ্ট্ৰিক্টত এভাৰেজতকৈ কম হৈছে 5%, সেই জিলা আয়ুক্তসকলক মই অনুৰোধ জনাম যে তেওঁলোকে যাতে জিলা ভিত্তিক এটা পৰ্যালোচনা কৰে। বিদ্যালয়সমূহেও নিজৰ বিদ্যালয় ভিত্তিক এটা পৰ্যালোচনা কৰি গৰমে গৰমে ফলাফল প্ৰকাশ পাওঁতে তেওঁলোকে কথাবিলাক যাতে বিশ্লেষণ কৰে। আৰু মই বিশেষভাৱে শিক্ষা বিভাগক কৈছো যে শিৱসাগৰ জিলা তেওঁলোকে গুণোৎসৱত একে লেঠাৰিয়ে তেওঁলোকে ভাল ফলাফল অসমৰ ভিতৰত প্ৰথম স্থান অধিকাৰ কৰি আছে। আৰু মেট্ৰিকৰ ফলাফলতো এবাৰ দেখা গৈছে যে 85.55%, 5%, শিৱসাগৰ প্ৰথম স্থানত আছে। গতিকে শিৱসাগৰৰ কাৰকসমূহ কিয় শিৱসাগৰ ফলাফল ভাল হয়, আমাৰ তাৰ পৰা শিকিব লগা আছে নেকি, সেইখিনিও আমি কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। পুনৰ মই সকলোকে এই পৰীক্ষাৰ প্ৰক্ৰিয়াত জড়িত যিসকল ব্যক্তি আছিল, আমাৰ আসাম ষ্টেট স্কুল এডুকেশ্যন বৰ্ড, জিলা প্ৰশাসন, অসম আৰক্ষী, শিক্ষকসকল, বিভিন্ন বিদ্যালয়ৰ যিসমূহ SMDC আছিল, স্কুল মেনেজমেণ্ট এণ্ড ডেভেলপমেণ্ট কমিটিৰ সদস্য আছিল, চেণ্টাৰবিলাকৰ বিভিন্ন দায়িত্বত থকা ব্যক্তি সকলোকে মোৰ ফালৰ পৰা মই কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছো, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে 2025ৰ এই HSLC বৃহৎ পৰীক্ষা য'ত 4,22,000 ছাত্ৰ ছাত্ৰী অৱতীৰ্ণ হৈছিল, এই গোটেই পৰীক্ষাটোৰ এটা সুন্দৰ পৰিসমাপ্তি ঘটোৱাৰ কাৰণে তেওঁলোকলৈ মোৰ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। চৰকাৰী যিসমূহ বিদ্যালয়, চৰকাৰী বিদ্যালয়সমূহ আৰু ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়, চৰকাৰী খণ্ডৰ বিদ্যালয়ৰ এইবাৰ যি ফলাফল পূৰ্ব বছৰতকৈ কেনেধৰণৰ?
কেনেকুৱা ইমানখিনি এনালাইচিছ আমি এতিয়া ৰিজাল্টটো জাষ্ট 10:30 হৈছে হয় আৰু এইটো পাব্লিছ হোৱাৰ আগত আমি কোনেও নাচাওঁ। যেতিয়া ফলাফলটো প্ৰকাশ পাইছে আমি ইয়াৰ এটা বিশ্লেষণ আমি কৰিম। পূৰ্বেও আমি কৰিছো আৰু কৰি যিবিলাক বহু বিদ্যালয়ত আমি চিহ্নিত কৰি যিবিলাক বিদ্যালয়ত পাছ পাৰ্চেণ্টেজটো কম তেওঁলোকক কাৰেক্টিভ মেজাৰ্ছ ল'বলৈ দিয়া হৈছিল আৰু কাৰেক্টিভ মেজাৰ্ছ লোৱাৰ পাছত আমি ইম্প্ৰুভমেণ্ট যথেষ্টখিনি আমি দেখা পাইছো। শুক্রবার শেষ দিনে নিজেদের শক্তি প্রদর্শন করে শিলচরে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন দল ও নির্দল প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার শিলচরে বিভিন্ন বিদ্যালয় ও সরকারি কার্যালয়ে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শাসক দলের তরফে এদিন মিছিল ও স্লোগানের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার বিজেপি জেলার 25টি জেলা পরিষদ পদের মধ্যে 23টিতে লড়াই করবে। জেলা পরিষদের অন্য 2টি আসনে মিত্রজোট এজিপি প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, এবারে পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোট 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে। সরকারের উন্নয়নমূলক কাজকে নিয়েই বিজেপি জনগণের কাছে যাবেন। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলেও এদিন আশা প্রকাশ করেছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে এদিন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ নির্দল প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রত্যেক প্রার্থীরাই জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন। আমরা আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী জেলা পরিষদের প্রার্থীদেরকে নিয়ে আমরা এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা সমস্ত বিধায়ক দলের কার্যকর্তারা তাদেরকে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 23টিতে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন ইতিমধ্যে জমা হয়েছে। 2টিতে আমরা আমাদের সহযোগী দল এজিপিকে আমরা দিয়েছি, তারা আজকে মনোনয়নপত্র জমা দেবে। আর সঙ্গে সঙ্গে 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 150টিতে প্রতিদ্বন্দ্বিতা করছি। 12টিতে আমাদের সহযোগী অসম গণপরিষদ দল প্রার্থী দিয়েছে। আর আমরা সবাই 2 পার্টি মিলে আমরা কাছাড়ের জনগণের কাছে কাছাড়ের জনগণের যেভাবে ভারতীয় জনতা পার্টি এজিপির প্রতি যেভাবে উৎসাহ, যেভাবে মোদিজির প্রতি, যেভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের উৎসাহ, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এবার 100% প্রার্থী আমরা দিয়েছি আর 100% প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির পক্ষে জয় হয়ে আসবেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে আপনাদের জয় নিয়ে একটা সংশয় রয়েছে। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে আমরা করিমগঞ্জ, যেখানে 60%-এর অধিক সংখ্যালঘু, সেই সিটও আমরা ডাইরেক্ট ফাইটে জিতেছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন 70%-এর অধিক সামাগুড়ি আমরা নির্বাচনে জয়ী হয়েছি। এবার প্রথমবার ভারতীয় জনতা পার্টির সংখ্যাগুরু প্রত্যেকটা সিটে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আর এরকম নয় যে যাকে তাকে ডেকে এনে আমরা প্রার্থী দিয়েছি, আমরা শিক্ষিত যুবক প্রার্থীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা দিয়েছি। আপনারা জানেন যে দক্ষিণ ধলাইতে আমরা আমাদের দলের টিকিটে একজন মুসলিম মহিলাকে আমরা প্রার্থী করেছি, যিনি নিজে আইনজীবী, এক ভালো পরিবার থেকে, ভালো কার্যকর্তা ওনার পরিবার, সেই পরিবার থেকে আমরা দিয়েছি। এই জন্য সংখ্যালঘু যে আসনগুলি আছে আপনারা লক্ষ্য করবেন, এবার আমরা সেই সংখ্যালঘু আসনগুলো ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে জয় হবে। দেখা যাচ্ছে কংগ্রেস এখন পর্যন্ত সব জায়গায় ক্যান্ডিডেট দিতে পারছে না, বা কোনো কোনো জায়গায় 2টাও ক্যান্ডিডেট দিয়েছে। কংগ্রেসের প্রার্থী নেই, কেউ কংগ্রেসের প্রার্থী হতে চান না। আজকের দিনে আমরা এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের কথা যে মানুষ উন্নয়নের বিরুদ্ধে যেতে চান না, আর উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি। এই জন্য সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকতে চান। অনেক কংগ্রেসের প্রার্থীরাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা কোনো এক সময় কংগ্রেস করেছি, আমরা জানি আমরা জিততে পারবো না, জোর জবরদস্তি করে আমাদের উপরে চাপ সৃষ্টি করে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, কিন্তু আমরা জানি আমরা জিততে পারবো না। আমরা আমাদের সমর্থন আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা করতে চাই, এরকমও তারা ইচ্ছা তারা প্রকাশ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার শ্রীভূমিতে মনোনয়ন জমা দিলেন প্রচুর প্রার্থীরা।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার শ্রীভূমিতে মনোনয়ন জমা দিলেন প্রচুর প্রার্থীরা। অন্তিম দিনে বিজেপি, কংগ্রেস সহ নির্দল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন আধিকারিকের কার্যালয়ে। নিজেদের সমর্থকদের নিয়ে শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। জয়ী হলে সমস্যার সমাধানে সচেষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন প্রার্থীরা। নিলামবাজার 15 নম্বর নিলামবাজার জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিজিৎ রায় রাজা আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। আমি আমাদের নেত্রী শিবরাগুন মহাদয়া এবং আমাদের 3 মণ্ডল সভাপতি সহ আজকে আমরা জেলা পরিষদের মনোনয়ন আমি জমা দিয়েছি। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ শ্রীভূমি, কান্দাই, লক্ষ্মীবাজার এবং বালিগ্রাম মণ্ডলের বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত আছেন। আপনারা সবার আশীর্বাদ চাইছি। দালাল কংগ্রেসীদের বিরুদ্ধে আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দালাল কংগ্রেস, আমিনুর রশিদ চৌধুরী শামীম আর ভূপেন বরার বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আমি বিপুল ভোটে জয়, বেকার খেলা আর হবে না। একবার দেখিয়ে দিব যে লক্ষ্মীবাজার জেলা পরিষদে সমগ্র আসামের মধ্যে হাইয়েস্ট ভোটে জিতবো। আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দালাল ভূপেন বরা, আমিনুর রশিদ শামীম টাকার বিনিময়ে যে টিকিট দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই। আগামী দিনে আমরা কংগ্রেসে আবার ফিরে আসবো আর দালালদেরকে তাইয়ে বিতরণ করবো করিমগঞ্জ থেকে। আমাদের আজকে থেকে যুদ্ধ শুরু হয়েছে। কত টাকা দিতে হয়েছে আপনাকে এবং আমাকে যারা প্রার্থী হচ্ছে, আপনার মুখের কথা নাই, সব জায়গায় দেখেছেন টাকার বিনিময় হয়েছে। ওনাদের আমার যারা সিলেকশন কমিটি ছিল 14 জন, এর মধ্যে 11 জন আমাদেরকে ভোট দিয়েছে। ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, ইলেকশনে যাতে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়, যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সর্বভারতীয় দল কিংবা রাজ্যিক দল বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সবের কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমান শ্রীভূমি করিমগঞ্জের একটা ঐতিহ্য রয়েছে যে করিমগঞ্জে সামাজিক সম্পর্ক আমাদের মধ্যে সব দিন ঠিক ছিল, আজকেও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিক থাকবে। যাতে সামাজিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে, সেটা আমার অনুরোধ থাকবে কংগ্রেস জেলা পরিষদ হিসাবে। নাম্বার 1। নাম্বার 2, 3 নম্বর হচ্ছে গিয়ে জেলা উপায়ুক্তের সঙ্গে আমি আলোচনা করেছি এবং আলোচনার মাধ্যমে বলেছি যে নির্বাচনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কোনো ধরনের উত্তেজনার যাতে এখানে সৃষ্টি না করা হয়। আর এই নির্বাচন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এর নির্বাচন। দীর্ঘদিন থেকে পঞ্চায়েতের নির্বাচন হয়নি। ভারতীয় জনতা পার্টি 2 এবং 7 মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের জন্য 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ। হিমন্ত বিশ্ব শর্মা, দিলীপ শইকিয়া, সর্বানন্দ সোনোয়াল সহ রয়েছেন বরাকের 6 নেতা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি 2 এবং 7 মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ রয়েছেন বরাকের 6 নেতা। রয়েছেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, রাজদীপ রায়, পরিমল শুক্লবৈদ্য, মিশন রঞ্জন দাস ও কৃপানাথ মালা। ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির তরফে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলের প্রার্থীদের জনসম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দলের তারকা প্রচারকদের কাজে লাগাতে দলের রাজ্য কমিটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ দলের রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের তারকা প্রচারকদের তালিকায় রেখেছে বিজেপি রাজ্য কমিটি। দল চাইছে আগামী পঞ্চায়েত নির্বাচনে তারকা প্রচারকদের অংশগ্রহণে দলের প্রার্থীদের জয় যাতে সুগম হয়। এদিকে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া সহ প্রচারণার প্রথম ধাপে এগিয়ে রয়েছে বিজেপি। দলের সভাপতি দিলীপ শইকিয়া প্রার্থীদের সমর্থনে দলীয় এক পদযাত্রায় অংশগ্রহণ করেন।
বাতিলের দাবিতে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি মুসলিম সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চ গঠিত। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ সংশোধনী কালো আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চের গঠন করেছে এবং মঞ্চের উদ্যোগে শুক্রবার কাছাড় জেলার বিভিন্ন মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা কালো ব্যাজ পরে জুম্মার নামাজে সামিল হয়েছেন। এক বিশাল মিছিল বের করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ইসলাম ধর্মাবলম্বীরা স্পষ্ট ভাষায় জানান যে কেন্দ্রীয় সরকারের তরফে সংসদে পাশ করা ওয়াকফ সংশোধনী কালো আইন অনতি বিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করা না হলে আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা। বিচারপতি আমাদের এই প্রতিবাদ আপনি গ্রহণ করুন। বিচারপতি আমাদের এই প্রতিবাদ গ্রহণ করুন। দেশ বাঁচাও, সাম্প্রদায়িক শক্তি নিবাদ যাক, সাম্প্রদায়িক শক্তি নিবাদ যাক, ধর্মনিরপেক্ষতার জয় হোক, জয় হোক। আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন। আমি আমার বাবারা ভাইয়েরা প্রত্যেকের আমার অন্তরের অন্তঃস্থল হইতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রসুলের সাথে ডাকে আপনারা সাড়া দিচ্ছেন। তো আজকের এই যে সভা, এই সভা ধর্ম নিরপেক্ষ সভা। ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আইন কানুন শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকের এই সভা সংবিধান বিরোধী যে আইন করা হয়েছে সেটা কোনো সময় আমরা মানছি না আর মানব না, আর আমরা মেনে নিতে পারবো না। ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সর্বজাতি সর্বশ্রেণীর মানুষ বাস করেন। প্রত্যেকের অধিকার ছিল আর প্রত্যেকের অধিকার আছে। এই ভারতবর্ষের মধ্যে আমাদের উলামা কেরাম 57,000 উলামা কেরাম এই ভারতবর্ষের জমিনে এক ফুটা রক্ত দিয়ে ভারতবর্ষের জমিনকে স্বাধীনতা করা হচ্ছে, ভারতবর্ষকে স্বাধীন করা হচ্ছে। আর আমরা এই সংবিধান বিরোধী আইন কোন সময় আমরা মেনে নিতে পারবো না। আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান এই সংবিধান আইন বিরোধী আইন বানিয়ে আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া কোন সময় আমরা বরদাস্ত করা মানছি না আর মানব না। ও মুসলিমরা এটা দেখে তারা খুব গুছিয়ে তারা উঠেছেন, এটা অত্যন্ত ভালো। প্রতিষ্ঠা রয়েছে আরো অনেক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং এগুলা চলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে। যে ওয়াকফ বোর্ডের সমস্ত সদস্য সংখ্যালঘু সমাজের, ওয়াকফ কাউন্সিলের মাধ্যমে যেটা সদস্যগণ সংখ্যালঘু সমাজের। এই 1995 যে অ্যাক্ট, ওয়াকফের যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টে এখন পর্যন্ত এই 2 দিন আগ পর্যন্ত চলছিল আমাদের ওয়াকফ সম্পত্তি। এই নতুন আইন কার্যকর হওয়ার পর এগুলার উপর আঘাত এসেছে। পূর্বে আমাদের অনেক আগে যেগুলো জমি দান করা হয়েছে, যেগুলো কোনো কাগজপত্র নেই, মৌখিকভাবে দান করা হয়েছে, মৌখিকভাবে দান করা হয়েছে, দলিলপত্র নেই, কিন্তু আইন করা হয়েছে। আইনে বলা হয়েছে যে এই জমি, যে জমিটা মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন থেকে, কবরস্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন থেকে, সেটা এই ব্যবহারটাই এটা ওয়াকফ সম্পত্তি হওয়ার দলিল। এই ব্যবহারটাই ওয়াকফ সম্পত্তি হওয়ার দলিল। এটাকেই বলা হয়
গুমরা পাইকান জামে মসজিদে জুম্মার নামাজের পর ওয়াকফ বিলের বিরোধিতা করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। শুক্রবার গুমরা পাইকান জামে মসজিদে জুম্মার নামাজের পর ওয়াকফ বিলের বিরোধিতা করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। তারা বলেন, নরেন্দ্র মোদী সরকার মুসলিম বিরোধী এই বিল পাশ করেছে। এতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার। এতে মুসল্লিরা একজোট হয়ে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ করেন। এই বিল কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, ওয়াকফ সম্পত্তি কোনো সরকারি সম্পত্তি নয়, মুসলমানের পূর্বপুরুষরা আল্লাহর নামে উৎসর্গ করেছেন। মোদী সরকার সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে বলপূর্বক এই বিল পাশ করেছে বলে মন্তব্য করেন তারা। ওয়াকফ বিল এটা পাশ করা হয়েছে, এই বিরোধ সম্পূর্ণ সংবিধান ভিত্তিক এবং ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে হওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকে পাইকান বড় মসজিদ মহল্লাবাসী আমরা তথা আরও আমাদের অঞ্চলের মসজিদে আমরা জুম্মার নামাজ কালা বেশ ধারণ করে আমরা এটার প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আজকে আমরা জুম্মার নামাজ আদায় করছি কালা বেশ ধারণ করিয়া, যাতে এই কালা কানুন আগামী 16 তারিখ মানে সুপ্রিম কোর্টে এটা মানে নাকচ করা হয়, এই জন্য আমরা প্রতিবাদ জানাইলাম। চেষ্টা করছে আমরা এই বিলের বিরোধিতা করব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই বিল আমরা কোনো অবস্থাতেই মানতে পারছি না, আর কোনো অবস্থাতেই আমরা এটা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব। এটা আমরা কোনো অবস্থাতেই মানতে পারবো না, আমাদের জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা এই বিলের বিরুদ্ধে করতেই থাকবো। পাইকান মহল্লাবাসী সর্বসাধারণ সমবেত হইয়া আমরা বর্তমান সরকারের উদ্দেশ্য প্রণোদিত যে ওয়াকফ সম্পর্কিত আইন প্রস্তাব নেওয়া হয়েছে, সেই আইনের বিরোধিতা করিয়া আমরা দীক্ষা দেখাতাম। আমরা কোনো অবস্থায় কোনোদিনও এই আইনকে সংশোধন করার পক্ষে যাইতাম না এবং সম্মতিও দিতাম না, এটা আমরা বদ্ধ করিতাম। আমরা পাইকান বড় মসজিদ মহল্লার জনসাধারণ আশপাশও আরও এলাকার মানুষ আমরা জুম্মার নমাজ কালো বেগ করিয়া নমাজ আদায় করছি। তোর সঙ্গে আমরা ধিক্কার জানাই আর যে ভারতের সংবিধানও আমরা ধর্ম নিরপেক্ষ দেশও আমরা আছি এবং আমরা পার্সোনাল ধর্ম বিষয়ক যে আমরা ওয়াকফ বোর্ডও আমরা নিজস্ব সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারে করছেন, এটার বিল আনছেন, তাই আমরা প্রতিবাদ জানাই আর যে এটা আমরা মানি না এবং আমরা এটা কোনোদিন মানতামও নাই। প্রথমের মতো আমরা দান আছে, আমরা দান অবধি থাকা অবস্থায় আমরা সিলসিলা পর্যন্ত আমরা এটার প্রতিবাদ করবো আর করতে থাকবো। তাই আমরা অনুরোধ করি আর কেন্দ্রীয় সরকারের কাছে এবং আরও অন্যান্য আমরা হিন্দু ভাই যারা আছেন তারাও আমরা এই বিল সমর্থন করছেন, বেশিরভাগ মানুষের সমর্থন করছেন। আর আমরা এই ভারত সরকারের মধ্যে ভারতের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনিও 20 কোটি লাগান আমরা আছি আর 140 কোটি দেশের মধ্যে। তাই আমরা এইখানের মাঝে আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাই আর আমরা অনুরোধ করি আর যে এই বিলটা সুপ্রিম কোর্টও আগামী 16 তারিখ যাক স্থগিতাদেশ দেওয়া হয়, এই জন্য আমরা বিশেষ অনুরোধ জানাই আর দেশবাসী আমরা অনুরোধ করি আর এই ব্যাপারটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য আমরা এই কালো বেশ ধারণ করিয়া শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ আমরা সাব্যস্ত করার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি। And we reject Waqf Amendment Bill 2025 because our forefather donated the lands to Waqf Board, did not donate to government because we saw before government they changed our madrasa. Our forefather they gave the land, the madrasa land to government, and government changed madrasa, converted madrasa to school. That is why we reject the amendment, this Waqf Amendment Bill 2005. বাক্সের শনিবার সকালে প্রথম সেমিতে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স মুখোমুখি হবে হাইলাকান্দি খবর হিরোজের।
প্রাথমিক পর্বে রোমাঞ্চকর লড়াইয়ের পর বাক্সের মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালে উঠল অটল প্রেস ফাইটার্স, হাইলাকান্দি খবর হিরোজ, নববর্তা মিডিয়া ওয়ারিয়র্স এবং বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স। শনিবার সকালে প্রথম সেমিতে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স মুখোমুখি হবে হাইলাকান্দি খবর হিরোজের, আর বিকেলে নববর্তা মিডিয়া ওয়ারিয়র্সের চ্যালেঞ্জের মোকাবিলা করবে অটল প্রেস ফাইটার্স। শুক্রবার দিনের প্রথম ম্যাচে বরাক বুলেটিনের বিপক্ষে মরণ বাঁচন লড়াইয়ে নেমেছিল প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার। শুধু জিতলেই হতো না, পেতে হতো বড় জয়। এই পরিস্থিতিতে খেলতে নেমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম উইকেটেই 65 রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জারের দুই ওপেনার, বছর 38-এর সুব্রত দাস এবং বছর 16-র নিরুপম দাস। দলকে টেনে তুলেন বছর 43-এর শিবাশিস ভট্টাচার্য এবং প্যারামাউন্ট অধিনায়ক বছর 28-এর সঞ্জীব সিং। নির্ধারিত 15 ওভারে 8 উইকেটে 152 রান করে প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার আহাদুল মাত্র 11 খরচ করে 5 উইকেট তুলে নেন। বড় টার্গেট থাকলেও প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জারের সামনের পথটা ছিল কঠিন। 105 রানের ভেতরে বরাক বুলেটিনকে আউট না করতে পারলে ছিটকে যাবেন তারা। এই অবস্থায় খেলতে নেমে একসময় পরিস্থিতি ভালো ছিল তাদের, তবে শেষ রক্ষা হয়নি। হারলেও গ্রুপ রানার্স হয়ে শেষ 4-এ চলে যায় বরাক বুলেটিন। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে নববর্তা মিডিয়া ওয়ারিয়র্স, আর 34 রানে জিতেও ছিটকে যায় প্যারামাউন্ট। ম্যাচের সেরা হন শিবাশিস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মৃদুল মজুমদার, রোহন দেব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস সোম, জাকির লস্কর, শুভেন্দু দাস, চন্দন শর্মা, হিমাংশু দে প্রমুখ। Boleh, cabas. Hil. Hai. Kada dom mas mare na. Bari sini. Oh dia. Swimming pool ke pojika gate ko rabu. শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। এইচএসএলসি দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা। রাজ্যে পাশের হার 63.68%। সেরা জেলা শিবসাগর। অন্তিম দিনে দলীয় ও নির্দল প্রার্থীদের শক্তি প্রদর্শন ও মনোনয়নপত্র জমা শিলচরে। ভারতীয় জনতা পার্টির 2 এবং 7 মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের জন্য 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।